ভারতের দালালি যারা করবে তাদেরকে নির্বাসিত করতে হবে, সাম্রাজ্যবাদীর দালালদেরকে নির্বাসিত করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক যারা ওইসব যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ আমরা তুলে দিব ইনশাআল্লাহ। আমরা কি পারতাম না? বর্তমান সরকার তো ইচ্ছে করলেই পারত। বাংলাদেশের সাবেক কোন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক, যার মধ্যে ভারতের দালালিও নাই, মার্কিন দালালিও নাই, এরকম সাবেক কোনো কর্মকর্তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হতো তাহলে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়ত না আমি মনে করি। তাহলে সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি করেছে সরকার, এটাও পরিকল্পিত। কিছু বুইফোর দল মাঠে নেমেছে, যে দলের সদস্য নাই, সভাপতি, সেক্রেটারি আর দারওয়ান, এইরকম ছোট্ট ভুইফল সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে। তাহলে খুঁটির জোরটা কোথায়? খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে। নতুবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় পেয়েছে? খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে। আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন, কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করবে। আপনারা বিচলিত হবেন না, তবে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে কোনো বাধা দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে ট্যাগিং করা হয়, এটা ফেসিবাদের দোসর, এটা ভারতের রয়ের এজেন্ট। কি নির্লজ্জ! আমাদের চরিত্রের কতটা অবনতি ঘটেছে। যাকে তাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন। 5ই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করত, অভ্যুত্থান সম্ভব হতো না। এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো, সরকারের পক্ষে টিকে থাকাও সম্ভব হতো না। অতএব পরিকল্পিতভাবে আপনি দেখুন, দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেনাবাহিনী যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে। তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে। আমি সুস্পষ্টভাবে বলবো, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ইসলামপন্থী, ডানপন্থী, দেশপ্রেমিক সবাই এক মঞ্চে আসতে হবে। আসার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা যদি না থাকে তাহলে সংস্কারই কি হবে, নির্বাচনই কি হবে? এখন কেউ স্লোগান দিচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, কেউ বলে আগে নির্বাচন পরে সংস্কার। আমি বলি আগে স্বাধীনতা, তারপর সংস্কার এবং নির্বাচন। স্বাধীনতায় যদি বিপন্ন হয়ে যায় তাহলে আর এখানে সংস্কারের কোনো সুযোগ থাকে না, নির্বাচনের কোনো সুযোগ আসে না। হাসান সাহেব বক্তব্য দিয়েছেন, সেই কথার রেশ ধরেই কিছু কথা বলছি। প্রথমটি হচ্ছে যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমার দৃষ্টিতে 5ই আগস্ট এই অভ্যুত্থানের পিছনে কোনো মাস্টার মাইন্ড, কোনো দলের কৃতিত্বকে আমি স্বীকার করি না, বরং 16 বছরের নির্যাতন নিপীড়ন থেকে ফেসিবাদের ধ্বংসে এসেছে আল্লাহর গজবে এবং লানতে। কিন্তু দুঃখজনক হচ্ছে, একটি মোরল রাষ্ট্র যারা সাম্রাজ্যবাদী, তারা এখন রোল প্লে করছে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে এবং তাদের পশ্চিমাদের স্বার্থগুলো রক্ষা করার কাজে তারা ব্যস্ত। সেজন্য তাদের এই প্ল্যান তারা বাস্তবায়ন করেছে। বর্তমান সরকার হচ্ছে তাদেরই তৈরি, তাদের এই প্ল্যান। যদি পশ্চিমারা তাদের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়, আমি দেখতে পাচ্ছি চলে যাবে বি প্ল্যানে, মার্শাল্লোর দিকে চলে যাবে। তারপর তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য সি প্ল্যান, সিভিল ওয়ারের দিকে চলে যাবে। যদি ইসলামিস্ট, রাইটিস্ট, দেশপ্রেমিক সকল ঘরানার পলিটিক্যাল, নন পলিটিক্যাল পার্টি এক মঞ্চে এসে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হতে না পারে, আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা অচিরেই বিপন্ন হতে পারে। আপনারা লক্ষ্য করেছেন, এ সরকার এখন ক্ষমতায় বসেছে, প্রায় 10 মাসে একটি সংস্কারও তারা করতে পারেনি। আপনারা দেখেছেন 70,000 কোটি টাকার উপরে রাজস্ব ঘাটতি। এলজিআরডি মন্ত্রী কোনো একটি সিটি কর্পোরেশনে ফাংশন চালু করতে পারেনি। যোগাযোগ মন্ত্রী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারেনি। বাণিজ্য মন্ত্রী দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই। মৌলিক কাজগুলো বাদ দিয়ে করিডোর ইস্যু কেন আসে? প্রকৃতপক্ষে করিডোর, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম ইস্যু এবং ডিপি ওয়ার্ল্ডকে যে চট্টগ্রাম পোর্ট দেওয়া হচ্ছে তা একই সূত্রে গাঁথা। সেটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করা। আপনারা দেখেছেন কুকি চীনের 20,000 পোশাক প্রশাসন জব্দ করেছে। আমাদের দৃষ্টিতে 45,000 আরাকান আর্মিতে 45,000 সৈন্য আছে। এখন করিডোরের নাম পরিবর্তন করে বলা হচ্ছে পাথওয়ে। আমার কথা হচ্ছে, আমরা যেভাবেই করিডোরের কথা বলি বা একটা চ্যানেলের কথা বলি, এটা টেকসই কোনো সমাধান নয় রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের আপাতত সমাধান হবে যদি জাতিসংঘের অনুমোদনে বাংলাদেশ আর্মি বার্মাতে একটি বাফার জোন তৈরি করে দেয়। সেখানে রোহিঙ্গারা নিরাপদে সম্মানের সাথে থাকতে পারবে। নতুবা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদে বিশ্বাসী আরাকান আর্মির দ্বারা দেশ যদি স্বাধীন হয় আরাকান, সেখানে কখনোই আমাদের রোহিঙ্গা মুসলমানরা নিরাপদ থাকতে পারে না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রাম পোর্টকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে। ডিপি ওয়ার্ল্ডের কথা শুনেছেন, সেখানে ইসরায়েলের পার্টিসিপেট আছে। এখন এখানে পোর্ট যদি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়, তারাই নাশকতা করে বলবে আমাদের লোকজনই নিরাপত্তার জন্যে আমাদের দেশ থেকে সিকিউরিটি ফোর্স আসবে। তখন চুক্তি রক্ষা করতে যে বাংলাদেশ সরকারের কিছুই করার থাকবে না। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান স্টেট করার চক্রান্ত চলছে। কুকি চীন যে কাজটি করে আসছে বহু আগ থেকে, তারা বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর বংশধর। আর বহু আগ থেকে 2007 সালেই জাতিসংঘ তাদেরকে উপজাতি নয় আদিবাসী বলতে চেয়েছে। এই যে আদিবাসী বলার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে, তারপর তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে সব কাজগুলো করার দায়িত্ব ঠিকাদারি কি ইউনূস সাহেবের সরকার নিল কিনা প্রশ্ন আবার। নতুবা নিরাপত্তা উপদেষ্টা বিদেশ থেকে আমদানি করার কি দরকার ছিল? বাংলাদেশে কি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার কেউ ছিল না? ডক্টর খলিলকে কেন আমদানি করা হলো? তিনি তো রক্ত মাংস আলো বাতাস একজন মার্কিন লোক। বলেছেন তিনি বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশি, কিন্তু এটা তিনি স্পষ্ট প্রমাণ দিতে পারেন নাই। আমরা কি পারতাম না? বর্তমান সরকার তো ইচ্ছে করলেই পারত। বাংলাদেশের সাবেক কোন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী, দেশপ্রেমিক, যার মধ্যে ভারতের দালালিও নাই, মার্কিন দালালিও নাই, এরকম সাবেক কোনো কর্মকর্তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হতো, তাহলে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়ত না আমি মনে করি। তাহলে সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি করেছে সরকার, এটাও পরিকল্পিত। কিছু বুইফোর দল মাঠে নেমেছে, যে দলের সদস্য নাই, সভাপতি, সেক্রেটারি আর দারওয়ান। এইরকম ছোট্ট ভুইফল সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে। তাহলে খুঁটির জোরটা কোথায়? খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে। নতুবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় পেয়েছে? খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে। আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন, কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করবে। আপনারা বিচলিত হবেন না। তবে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে কোনো বাধা দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে ট্যাগিং করা হয়, এটা ফেসিবাদের দোষ, এটা ভারতের রয়ের এজেন্ট। কি নির্লজ্জ! আমাদের চরিত্রের কতটা অবনতি ঘটেছে। যাকে তাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন। 5ই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করত, অভ্যুত্থান সম্ভব হতো না। এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো, সরকারের পক্ষে টিকে থাকাও সম্ভব হতো না। অতএব পরিকল্পিতভাবে আপনি দেখুন দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেনাবাহিনীও যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে। তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে। আমি সুস্পষ্টভাবে বলবো, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে
ইসলামপন্থী, ডানপন্থী, দেশপ্রেমিক সবাই এক মঞ্চে আসতে হবে। আসার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা যদি না থাকে তাহলে সংস্কারই কি হবে, নির্বাচনই কি হবে? এখন কেউ স্লোগান দিচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, কেউ বলে আগে নির্বাচন পরে সংস্কার। আমি বলি আগে স্বাধীনতা, তারপর সংস্কার এবং নির্বাচন। স্বাধীনতায় যদি বিপন্ন হয়ে যায় তাহলে আর এখানে সংস্কারের কোনো সুযোগ থাকে না, নির্বাচনের কোনো সুযোগ আসে না। আমি এই স্টুডেন্ট ফর সভারেন্টিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এখানে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আছেন, ওনার মাধ্যমে আমি আবারও বলছি আজকে যে হেফাজত ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে, কারণ তাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই। তারা যা করবে দিনের স্বার্থে, যা করবে উম্মাহের স্বার্থে, যা করবে দেশের স্বার্থে। এবং অন্য যারা আছে ইসলামপন্থী, দেশপ্রেমিক, ডানপন্থী সকলকেই অন্ধভাবে বর্তমান সরকারকে সমর্থন না করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ বিরোধী যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সরকারকে বাধা দিতে হবে। আমি একটি কথা বলে বিদায় নিচ্ছি, বাংলাদেশে ভারত পন্থাও চলবে না, পাকিস্তান পন্থাও চলবে না, মার্কিন পন্থাও চলবে না। আরেকটি কথা বলছি, ভারতের দালালি যারা করবে তাদেরকে নির্বাসিত করতে হবে, সাম্রাজ্যবাদীর দালালদেরকে নির্বাসিত করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, দেশপ্রেমিক যারা ওইসব যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ আমরা তুলে দিব ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। স্বাধীনতা আগে না সংস্কার আগে? সার্বভৌমত্ব আগে না সংস্কার আগে? গত কয়েকদিন যাবৎ আমাদের সেনাবাহিনীকে ভারতের দালাল বানানোর চেষ্টা করা হয়েছে, অথচ এই সেনাবাহিনীতে হিন্দুদের সংখ্যা খুবই কম। খুবই কম মানে খুবই কম, নাই বললেই চলে। এবং সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত নামাজ পড়ে। আমাদের এই বাহিনীকে ভারতের দালাল বানানো হচ্ছে এবং আমাদের বাংলাদেশের ডানপন্থী নাগরিকদের একটা অংশ তাদের মগজের মধ্যে ওইটাই ঢুকতেছে, ওটাই ঘুরতেছে, ও বের হচ্ছে না, আমরা বলে বের করতে পারছি না। তারা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরদেরকে ইমাম মানা বাদ দিয়ে অমুসলিম কাউকে ইমাম মানা শুরু করে দিয়েছে। এইটা আজকে বলতে বাধ্য হলাম, কারণ ওই যে বললাম না, স্বাধীনতা আগে না সংস্কার আগে, সার্বভৌমত্ব আগে না সংস্কার আগে। আজকে বলতে বাধ্য হচ্ছি। দেখবেন যারা এই করিডোর নিয়ে সমর্থন করছে, বন্দর নিয়ে সমর্থন করছে, তাদের বেশিরভাগই ওই পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক। তাদের কেউ ইউরোপে থাকে, কেউ আমেরিকায় থাকে। এবং একটা মজার বিষয় বলি, আমাদের সংগঠন যখন এই করিডোর নিয়ে বিরোধিতা করছিল, আমাদের সংগঠনে যারা আমেরিকায় থাকে তারাও মানসিকভাবে ওই রকম হয়ে গেছে। তারা বলে না না না, এর বিরোধিতা করা যাবে না। অর্থাৎ ওই ব্রেইনটা ওইভাবে হয়ে গেছে। তো এটা হলো একটা বড় সংকটের জায়গা। আমরা কিভাবে বাঁচবো আমি জানি না, আমাদের বাঁচার জায়গা নাই। বিষয় হলো সেন্ট মার্টিন থেকে কোনো খবর আসে না এখন আর। কেন আসে না স্যার? কেন আসে না খবর? খবর কেন আসে না? খবর আসা বন্ধ করেছেন কেন? সেন্ট মার্টিনের কোনো নিউজ আসে না কেন? সেখানে কোনো গণমাধ্যমের নজর নাই কেন? কি প্ল্যান করছেন, কি ভাবছেন, আমাদের জিজ্ঞাসা। শুধু তাই না, এই যে করিডোর নিয়ে যে আলোচনা হলো, ঠিক এই অঞ্চলে এখন এই মুহূর্তে কি হচ্ছে এই বিষয়ের কোনো নিউজও আসে না। আসে নাকি কোনো নিউজ? আরও দেখেন, আমাদের এখানে যখন 2-4 হাজার করে রোহিঙ্গা ঢুকতো তখন নিউজ হইতো যে আজকে 10,000 ঢুকেছে, আজকে 12,000 ঢুকেছে। অথচ আমাদের কাছে ওখানে স্থানীয় বিজিবি সদস্যরা আমাদেরকে জানিয়েছে প্রতিদিন 5-10 হাজার করে রোহিঙ্গা ঢুকছে, কিন্তু কোনো গণমাধ্যমে সেই রোহিঙ্গা ঢোকার যে লম্বা লাইন, ওই লাইন আর প্রকাশ করছে না। আজকে গণমাধ্যমের ভাইরা আছেন,
মত প্রকাশের, সংবাদ প্রকাশের জন্য যে সীমাবদ্ধতা একে দেওয়া হয়েছে, এটা বিগত যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। গতকালকে একটা খবর বলেছিলাম নিচে 2 তলায় প্রেস ক্লাবের, যে জুলাই গণ অভ্যুত্থানে ফাটল ধরিয়েছে ডক্টর ইউনূস, যখন একজন ব্যক্তিকে আমেরিকায় একটা মঞ্চ বানিয়ে, মঞ্চটা কোথায়? আমেরিকায়। আজান দিচ্ছে। ঘোষণা করলেন আমেরিকাতে তৈরি করা একটা মঞ্চ, বিগ ফ্রেম। বিগ ফ্রেম মানে কি? বড় উদ্দেশ্য, তাই না? একটা বড় বিগ ফ্রেম, ইন্টারন্যাশনাল ফ্রেমে দাঁড়ায় একজনকে মাস্টার মাইন্ড বানায় দিলেন। পুরো জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো ভাগ হয়ে গেল মতবাদ। এই 2 দিন আগেও আমরা একসঙ্গে ছিলাম, সবাইকে ভাগ করে দিয়ে দিল। এটা গতকাল বলছিলাম, একটা গণমাধ্যমেরও সাহস হয়নি এটা নিউজ করার। প্রায় 30-40টা সাংবাদিক ভাই ছিল। তো আসলে লাইভে চলতেছে না, তাহলে চলে গেছে। আমরা আসলে যা দেখি না ওইটা ভিতরে অন্যরকম। আমাকে যখন কৃষক আম সাপ্লাই দেয়, উপরে সুন্দর করে আমগুলো সাজায় নিয়ে আসে, দেখতে ভাল লাগে। যখন উল্টায় ঢালি, গুঁড়া গুঁড়া দেখে মনটা ছোট হয়ে যায়, বুঝছেন? তো এই কথাটা কেন বললাম? 10টা অস্ত্র মামলা বিষয়ে আমরা জানি না পার্বত্য অঞ্চলের, যে কি এটা হলো পাকিস্তান সাপ্লাই দিচ্ছে, এটা বিএনপি নিয়ে আসছে, তাই না? আইনা ভারতের দালাল কিছু মিডিয়ায় লম্বা লম্বা নিউজ ছাপা হলো যে পাকিস্তান অস্ত্র সাপ্লাই দিচ্ছে। আজকে আমি আপনাকে একটা ছবি দেখাবো। এটা হলো উজি রাইফেল, তাই না? এই উজি রাইফেল কে বানায়? ইসরায়েল বানায়। আমার প্রশ্ন হলো, ভারতকে ভাঙ্গার জন্য ইসরায়েল উজি রাইফেল দিবে? বলেন। দেখেন পত্রিকা আমাদের যা খাওয়াইছে আমরা খাই ফেলাইছি নি? বাবর সাহেব এই অস্ত্র নিয়ে পরীক্ষা করছিলেন, এটা কোন দেশের অস্ত্র? তো এই ইসরায়েল থেকে আসছে অস্ত্র বাংলাদেশে। এবার আমাকে বলেন যে আসলেই এটা ভারতকে ভাঙার উদ্দেশ্যে এই অস্ত্র আসছিল, নাকি ওই সময় জাতীয়তাবাদী সরকারকে সরানোর জন্য, বিপদে ফেলানোর জন্য এই অস্ত্র আসছিল? আমাদের সার্বভৌমত্বের সংকটের জায়গাগুলো কি আসলে আমরা বুঝি না, ঠিক আছে? ভারত প্ল্যান করছে কি, যে জীবন দিয়ে হইলেও জাতীয়তাবাদী কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, মানে ন্যাশনালিস্ট পলিটিক্স যারা করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে। এই পলিসি অনুযায়ী দীর্ঘ 16-17 বছর ন্যাশনালিস্টদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। আবার এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে ডানপন্থীদের ক্ষমতায় যাওয়া, ইসলামিক দলগুলোর একটা অংশগ্রহণ, বিএনপির একটা অংশগ্রহণ, বলছে ওইটা ঠেকাও, এবং নতুন করে তত্ত্ব আবিষ্কার করা হচ্ছে এরা হলো ভারতের দালাল। ধরে ধরে বলা হচ্ছে তুমি ভারতের দালাল, তুমি ভারতের দালাল, তুমি ভারতের দালাল। বাংলাদেশের রাজনীতির যত আইডল আছে সবগুলোকে সুন্দর করে দালাল বানায় দেওয়া হচ্ছে। এবার ফ্রেশকে ওই যে এখন থেকে 1.5 যুগ আগে, 1 যুগ আগে নোবেল পুরস্কার দিছিল না, প্ল্যানটা ওখান থেকে আসছে। আমেরিকা কাজ করে এইভাবে, যে কোনো এলাকায় কাউকে নেতৃত্বে আনার জন্য, তাদের প্রতিনিধি ঠিক করার জন্য আগে নোবেল দিবে। এই যে অং সান সুকি, তাকে নোবেল দিছে, ওটা ফেল করছে, কিন্তু বাংলাদেশে এটা সাকসেসফুল হয়েছে। আমি বুঝি না আসলে, মানে গত 15 বছরে কত গুম খুন হলো, ক্রস ফায়ার হলো, আমরা নিপীড়িত হইলাম। ডক্টর ইউনূস এই গুম খুন ক্রস ফায়ারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেয় নাই। গত 17 বছরে একটা স্টেটমেন্ট দেয় নাই গুম খুনের বিরুদ্ধে, দেয়নি। কোন নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে নাই। গণ অভ্যুত্থানের পক্ষে একটা স্টেটমেন্ট দেয় নাই, দিছেনি? কেউ দেখাতে পারবে না। কিন্তু হঠাৎ করে আকাশ সমান জনপ্রিয়তা। আমরা যারা গুম হইলাম, মার খাইলাম, সারাক্ষণ চিল্লালাম আল্লাহ বাঁচাও, কান্নাকাটি করতেছি নির্যাতনের ঠেলায়, আমাদেরকে অজনপ্রিয় করে দেওয়া হচ্ছে, আমাদেরকে দালাল বানায় দেওয়া হচ্ছে। কিন্তু 17 বছরে গুম খুনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, ভোটাধিকারের জন্য একটা স্টেটমেন্ট দিল না, সে হয়ে গেল সবার আদর্শ। আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষ এভাবে বদলে যায় কিভাবে।
এবং সে আমাদের আজকে বন্দর নিয়ে খেলছে, করিডোর নিয়ে খেলছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, ডক্টর ইউনূসকে আপনারা বলেন যে আপনি ডিপি ওয়ার্ল্ডকে ওই নিউমোরিং বন্দর না দিয়ে মংলায় বন্দর দিবেন, দেন দেখি। ডিপি ওয়ার্ল্ড মংলায় বন্দর নেবে? নেবে না কেন? নেবে না কেন? কারণ ওইখানে ষড়যন্ত্র করতে পারবে না, তাই না? ওখানে নিয়ে করিডোরের জন্য কোনো কাজে লাগবে না, লাগবে না। বলেন সবাই, আওয়াজ তোলেন। বন্দর দিতে হবে কোথায়? বন্দর যাবে কোথায়? বন্দর যাবে কোথায়? দেবে না। আসলে ষড়যন্ত্রগুলো যে কিভাবে হয় এটা আমরা বুঝি, কিন্তু দেশের মানুষ একটু ধীরে বোঝে, আস্তে আস্তে বোঝে। আপনারা যে এই বোঝানোর জন্য লড়াই করছেন, আপনাদের জন্য মোবারকবাদ, এবং এই লড়াইটা অব্যাহত রাখেন। আমাদের পাহাড়, আমাদের সার্বভৌমত্ব একটা জায়গা, এই জায়গাটা খুব নাজুক জায়গা ভাই। এই জায়গা নিয়ে খেলতে দেওয়া যাবে না। কেমন নাজুক জায়গায় ধরে মট করে ভাঙা যাবে, এরকম নাজুক জায়গা আমাদের পাহাড়, তাই না স্যার? নাজুক জায়গা না, মট করে ভাঙা যাবে। আজকে এখানে কারো কাছে ম্যাপ আছে? এই যে রাখাইনের ম্যাপটা আছে নাকি? রাখাইনের ম্যাপটা আমি একটু কাগজে মানে রাখাইন এরকম করে লম্বা করে গেছে, হ্যাঁ, এই যে এরকম, এই সাইডে যে বন্দরের মতো জায়গা, এই লম্বা করে গেছে এই দিক দিয়ে, বুঝছেন? মায়ানমারের সাথে ওটা কোনো চিকেন নেক না, সম্প্রসারিত বড় এলাকা। এই ধরনের সম্প্রসারিত বড় এলাকা স্বাধীন হওয়ার কোনো নজির বিশ্বে নাই। যেটা ল্যান্ডলক, কোনো লক করা আছে বিভিন্ন চারদিক দিয়ে, ওই ছোট ছোট অঞ্চলগুলো স্বাধীন হয়। রাখাইন যেই মানচিত্রে আছে ওই মানচিত্র স্বাধীন অসম্ভব। যেটা সম্ভব সেটা আমেরিকা এখানে এসে মাতব্বরি করবে 2 দিন পর পর। দেখেন অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ব্যবসা করে কিভাবে। ওরা আগে কিছু দুষ্ট লোকের হাতে অস্ত্র দেয়, কি দেয়? ফ্রিতে দেয়। এবার দুষ্ট লোকরা ঘোরাফেরা করে, যারে ভালো লাগে গুলি করে। এখন এই গুলি থেকে বাঁচার জন্য ওই অস্ত্র ব্যবসায়ীর কাছে আবার সাধারণ মানুষ যায় যে আমারও একটা দাও। এটা অনেক পুরনো কৌশল। আমেরিকা দক্ষিণ এশিয়া কেন্দ্রিক মারামারি লাগাতে পারে নাই কখনো, ফলে এখানকার অস্ত্রের ব্যবসাটা নাই। যেটা ইসরায়েলে ওখানে ঘুটি কাটছে, ওখানে পুরা মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদেরকে রক্ষা করার জন্য সৌদি আরব যা যা লাগবে সব কিনে ফেলাইছে, ওমান যা যা লাগবে সব কিনে ফেলাইছে, সব কিনে শক্তিশালী হয়ে গেছে। কিসের ভয়ে? ইসরায়েলের ভয়ে। তো বাংলাদেশেও এই অঞ্চলে এই যে এই ষড়যন্ত্রটা করে এখানে একটা অস্ত্র ব্যবসার একটা রমরমা ব্যবস্থাপনা করছে। এই যে এই ম্যাপটার কথা বলছিলাম যে রাখাইন, এই যে রাখাইনটা এখানে এই অংশটা পুরোটা মায়ানমার স্যার। দেখেন এই অংশ পুরোটা মায়ানমার। যেই অঞ্চলটা পুরোটা একটা দেশের সাথে সম্পৃক্ত আছে, লম্বা অঞ্চল নিয়ে, কোনো লক না, সেই অঞ্চল কোনোদিন স্বাধীন হবে? হ্যাঁ, আজকে দখল করবে, কালকে আবার পাল্টা চাপ দিবে, আবার বেদখল হয়ে যাবে, এইরকম। তো এইটা বাংলাদেশের মানুষরা করেনি। আমার শুধু অনুরোধ কি জানেন, যে কাকে ইমাম বানাবেন আপনারা এটা ব্রেন দিয়ে ভাবেন, ঠিক আছে? কোনো নাস্তিককে ইমাম বানানো যাবে না, কোনো বামকে ইমাম বানানো যাবে না। মনে রাখবেন, কোনো সিপিবিকে ইমাম বানাবেন না। যে একবার সিপিবি সে আজীবন সিপিবি, যে একবার বাম সে আজীবন বাম। এগুলো হলো আমাদের সার্বভৌমত্বের জন্য লার্নিং। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমান ভাইকে ওনার চমৎকার সুন্দর প্রেজেন্টেশন সহ বক্তব্য নিয়ে আসার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গবেষক এবং অ্যানালিস্ট, পার্বত্য নিউজের সম্পাদক এবং ইনকিলাবের সহকারী সম্পাদক জনাব মেহেদী হাসান পলাশ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, আমার সামনে আমার সহকর্মীবৃন্দ এবং অতিথিবৃন্দ, স্টুডেন্ট ফর সভরেন্টিকে ধন্যবাদ। তারা নিয়মিতভাবে জাতীয় স্বার্থের সাথে, সার্বভৌমত্ব সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা এই ধরনের আয়োজন করে থাকে।
কিন্তু আজকে যে বিষয় নিয়ে তারা আলোচনা করেছে, আয়োজন করেছে, সেটা আসলে অনেক দীর্ঘ একটা বিষয়। বন্দর, করিডোর, পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন, এর প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আলাদা আলাদা করে আলোচনা করার সুযোগ অনেক আছে। প্রকৃতপক্ষে যদি আমরা বিবেচনা করে দেখি, বর্তমান আমরা যে একটা জাতীয় ক্রান্তিকাল পার করছি, দীর্ঘ 17-18 বছরের যে ফ্যাসিবাদী এবং দিল্লির নীল নকশা দ্বারা পরিচালিত একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে 36 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যখন আমরা এই পথটা বের করেছি, সেই সময় একটা সরকার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে হাজির হয়েছে। এই সরকার দাবি করেছে তারা জনগণের সরকার, তাদের ম্যান্ডেট জনগণের। কিন্তু জনগণের যে সমস্ত দাবি, জনগণের যে সমস্ত চাহিদা, তার কোনো কিছুই এই সরকারের ভেতরে প্রতিফলিত হচ্ছে না। এই সরকার তার নিজস্ব ম্যান্ডেট, নিজস্ব চিন্তাভাবনা জনগণের উপরে আরোপ করতে চেষ্টা করছে। সংস্কারের নামে যে ধরনের চিন্তাগুলো আমাদের দেশে এই যে নিয়ে আসা হয়েছে, সেইগুলো কতটুকু আমাদের দেশে বাস্তবায়ন করা সম্ভব, এটা তাদের মাথার মধ্যে নেই। আপনারা দেখেন, একটা নারী সংস্কার এদেশের নারীরা কেউ অ্যাকসেপ্ট করে নাই। কিছু এনজিও, কিছু তাত্ত্বিক বুদ্ধিজীবীদের প্রণীত একটা সংস্কার, যেখানে ইমপ্লাই করতে যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে। আজকে সচিবালয়ের অবস্থা দেখেন, এর আগে পুলিশ থেকে হয়েছে, এনবিআরে হয়েছে, প্রত্যেকটা জায়গায়। কাজে আপনাকে তো আপনার বাস্তবতাটা চিন্তা করতে হবে, আমার দেশের কথা চিন্তা করে। এখানে আজকে যে আলোচ্য বিষয় করিডোর, বন্দর, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম, এই সরকার ক্ষমতায় আসার পরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আদিবাসী শব্দ, যেটা আমরা রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা এটাকে প্রমোট করার চেষ্টা করলো। আমরা অনেকভাবে চেষ্টা করেছি এটা থামানোর জন্য। দেখেন, এই যে গত পরশুদিন বলা হলো যে কেএনএফ এর 20,000 পোশাক নাকি চট্টগ্রামে আটক করা হয়েছে। আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক দিন কাজ করছি। কেএনএফ এর সামরিক পোশাকের যেটা পোশাক তারা পরে, এই পোশাকের সাথে কিন্তু কেএনএফ এর পোশাকের কোনো মিল নেই। কেএনএফ এর সদস্য সংখ্যা সব মিলে 300 থেকে 400। তো 300 থেকে 400 সদস্য কেন 20,000 পোশাক বানাবে? পোশাক তো এরকম না যে আমি বানিয়ে রাখলাম 10 বছর পরে পরতে পারবো, 1 বছর 1.5 বছর পরে পোশাক নষ্ট হয়ে যায়। তো 200-300 কেএনএফ সদস্যকে যদি আপনি 10টা করে পোশাক দেন, তাও তো 2000 পোশাকে আপনার হয়ে যায়। 20,000 পোশাক কেন আসছে? তাহলে কি এই পোশাক অন্য কারোর জন্য তৈরি হয়েছিল? কার জন্য তৈরি হয়েছিল? কোথায় গন্তব্য ছিল? কারা এর পিছনে ছিল? নাকি কেএনএফ নাম দিয়ে আপনারা এটাকে একটা ঢাকার চেষ্টা করলেন? এই বিষয়গুলো আমাদের আসলে তদন্ত হচ্ছে না, মিডিয়াও আমরা আসতে পারছি না। এরপরে আমরা যেটা বলছি, দেখেন, সরকার বন্দর নিয়ে, করিডোর নিয়ে, নির্বাচন নিয়ে জনগণ যা চাইছে, সরকার কিন্তু তার এজেন্ডা থেকে এক লাইনও সরছে না। এদেশের মানুষ জানিয়ে দিয়েছে বন্দর সম্পর্কে তাদের মানে অবস্থান কি, করিডোর নিয়ে তাদের অবস্থান কি জানিয়ে দিয়েছে, নির্বাচন নিয়ে কি অবস্থান তাও জানিয়ে দিয়েছে। কিন্তু সরকার ঘুরে ফিরে ওই তার যে এজেন্ডা, সেখান থেকে কিন্তু সরছে না। সে বন্দরের নাম দিয়েছে যে না, বন্দর আমরা কাউকে দিচ্ছি না, আমরা ম্যানেজমেন্ট উন্নত করছি। করিডোরের নাম দিয়েছে এটা সেফ প্যাসেজ চ্যানেল। নির্বাচনের ব্যাপারে এত ঘটনা ঘটলো, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো গিয়ে দেখা করলো রিসেন্টলি, সরকার সেই জুন 2026 সেখান থেকে এক পাও সরে নেই। তাহলে এই সরকার বলছে জনগণের সরকার, কিন্তু জনগণের কথা তারা কোথায় শুনছে? তারা তো তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। আজকে আপনি বন্দরের কথা বলা হচ্ছে, দেখেন, বন্দর নিশ্চয়ই আমরা আমাদের বন্দরগুলোতে বিদেশি বিনিয়োগ চাই এবং আমরা আমাদের বন্দরের সক্ষমতা বাড়ুক, সেটাও চাই। কিন্তু কার জন্য চাই? ভারত 7 সিস্টার্সের সাথে বাংলাদেশের বাণিজ্য বন্ধ করে দিয়েছে।
এবং ধরে নেওয়া যায় আগামীতে শেখ হাসিনার মতো কোনো দাসত্বমূলক সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দিয়ে কখনোই সেভেন সিস্টার্সে কোনো পণ্য যাবে না। তাহলে এই যে আমার মংলা পোর্ট আছে, আমার মাতারবাড়ি পোর্ট আছে, আমার চট্টগ্রাম পোর্ট আছে, এই 3টা পোর্ট তো আমার জন্য যথেষ্ট। আমার যেটুকু বাংলাদেশের চাহিদা, এই চাহিদা এই পূরণের জন্য 3টা পোর্ট যথেষ্ট, এবং মাতারবাড়ি অত্যাধুনিক, যেটা আমরা জাপানকে দিয়েছি। তো তাহলে আরো একটা আপনি সক্ষমতা বাড়িয়ে কি করবেন? এই লাভজনক বলা হচ্ছে এটাকে, আর লাভ, এটা তো লাভজনক আছেই। তো আপনি লাভজনক বন্দরকে দিচ্ছেন কেন? আপনি ডিপি ওয়ার্ল্ডকে দিতে চান, আমার সোনাদিয়া আছে, আমার আরো অনেক হাতিয়া আছে, সন্দ্বীপ আছে, যে কোনো জায়গায় দিতে পারেন। মংলার কথা তারেক বলেছে, কিন্তু মংলা তো অলরেডি শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়েছিল, ওয়াকার ইউনুস গিয়ে চায়নাকে দিয়েছে, হ্যাঁ, যদিও এখনো তাদের সাথে সেই রয়েছে। তো কাজে আমি বলি অন্য কোথাও দেন, কিন্তু আমার নিজস্ব একটা বন্দর লাগবে, যেই বন্দর আমার নিরাপত্তা দেবে, যেই বন্দর আমার দুর্যোগকালীন সময়ে আমার জন্য কাজ করবে। আপনি এই রকম একটা বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছেন, যে ডিপি ওয়ার্ল্ড আসলে বলা হচ্ছে দুবাই ভিত্তিক কোম্পানি, কিন্তু এটা চালায় ইন্ডিয়ান এবং আমেরিকানরা, এবং তাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সামরিক বাহিনীর চুক্তি রয়েছে। কাজেই যদি কালকে একটা দুর্ঘটনা ঘটে, বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, আপনারা জানেন ইরাকের সাথে যুদ্ধের সময় আমরা দেখেছিলাম, ফ্রান্স যেহেতু বহুজাতিক বাহিনীতে ছিল, ফ্রান্স ইরাকি রাডারের সফটওয়্যার সব বন্ধ করে দিয়েছিল। ফলে মানে ইরাকের যেই মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টোটালি অন্ধ হয়ে গিয়েছিল। তো কাজেই কালকে আমি ডিপি ওয়ার্ল্ডকে দিলাম আমার একটা লাইফ লাইন, আমি যদি এইটা মানে ওরা যদি বন্ধ করে দেয়, তখন আমার বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কোথায় থাকবে? আবার এমন কিছু থাকতে পারে আমার রাষ্ট্রের গোপনীয়তা, যেটা আমি আমার বন্দর দিয়ে আনতে চাই। আপনি যদি এইখানে বিদেশিদেরকে দিয়ে দেন, তাহলে আমি যে আমার গোপনীয় জিনিস থাকবে কোথায়? এমনি তো এখন যা কিছু হয় বাংলাদেশের লোক জানার আগে আমেরিকা, তারপরে প্যারিস, ইংল্যান্ডের ব্লগাররা জেনে যাচ্ছে। এখন লেখা থাকে অতি গোপনীয়, কিন্তু কোনো কিছুই আর গোপন থাকে না। চন্দন নন্দী জেনে যায় আমরা আমাদের বন্দর দিয়ে, আমাদের এয়ারপোর্ট দিয়ে কে যায় না যায়, কখন যায়, সব চন্দন নন্দী জেনে যায়। তো তারপরে আপনি যদি আরো এখানে বসিয়ে দেন, তখন কি হবে? আপনি বলছেন যে আমার এটা লাভজনক করতে হবে, আরো লাভজনক। তো আমার বাংলাদেশ বিমান তো প্রতি বছর শত শত কোটি টাকা লস দেয়, তো বন্দর বিমানকে কেন দিচ্ছেন না? বলছেন যে আমার একটা জাতীয় পতাকাবাহী একটা এয়ারলাইন্স লাগবে। তো জাতীয় পতাকার বাহী যদি এয়ারলাইন্স লাগে, এয়ারপোর্ট লাগে, তাহলে আমার বন্দর লাগবে না কেন? আপনি বন্দর দিয়ে দিচ্ছেন কেন? তো কাজেই এই যে ভুল ব্যাখ্যা আমাদেরকে করা হচ্ছে, আমাদের একটা জাতীয় বন্দর লাগবে, যেটা আমার দুর্যোগের সময়ে আমার রাষ্ট্রীয় গোপনীয়তার সবকিছু আমার বহন করবে, এবং সেটা চট্টগ্রাম বন্দর হতে হবে। আপনি ডিপি ওয়ার্ল্ডকে দিতে চাচ্ছেন, এরা আমাদের মানে উপকূলীয় অঞ্চলে 10টা বন্দর দেওয়ার মতো জায়গা আছে, আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমরা তো মাতারবাড়ি দিয়েছেন, আমরা তো প্রশ্ন তুলি নাই, আমরা তো চায়নাকে নিয়ে প্রশ্ন তুলি নাই। এবার আসি করিডোর নিয়ে। করিডোর নিয়ে আমরা কেন বললাম? আমরা দেখেছি বলা হচ্ছে যে আমরা করিডোর দিতে হবে, না দিলে ওখানে যে আরো 3-4 লাখ রোহিঙ্গা আছে, দুর্ভিক্ষ হবে, সেই দুর্ভিক্ষের কারণে সমস্ত রোহিঙ্গারা আমাদের এখানে চলে আসবে। তো এই রোহিঙ্গা আসা যদি আপনাদের কাছে খুব সমস্যা হতো, তাহলে এখন রোহিঙ্গা যে প্রতিদিন আসছে, এ থেকে ঠেকাচ্ছেন না কেন? এই সরকার ক্ষমতায় আসার পরে আরো 1.5 লাখ রোহিঙ্গা তাহলে কেন আসলো? আপনারা যদি এইটাই টেনশন থাকে, তার মানে এইটা আপনার টেনশন না। দ্বিতীয় প্রশ্ন হলো, রোহিঙ্গারা কেন আসছে? রোহিঙ্গারা কি ওখানে দুর্ভিক্ষের জন্য আসতেছে, না ওখানে যুদ্ধের কারণে, পরিস্থিতির কারণে আসতেছে? তারা আসছে যুদ্ধের কারণে, প্রাণের নিরাপত্তার কারণে। বলা হচ্ছে জাতিসংঘ একটা ইউএনডিপি একটা রিপোর্ট দিয়েছে, আমরা সারা দুনিয়াতে দেখেছি ইউএনডিপি এই ধরনের আগ্রাসী শক্তি যখন কোনো কাজ করে, মানবাধিকার সংগঠন এই ধরনের মানে অর্থাৎ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা যে সমস্ত সফট পাওয়ার তৈরি করেছে, অর্গানাইজেশন তৈরি করেছে, তাদের দিয়ে এই ধরনের রিপোর্ট প্রডিউস করে। তো আমরা বাংলাদেশের সরকার গিয়ে ওখানে তদন্ত করে দেখতে পারতাম যে ওখানে আসলেই কোনো দুর্ভিক্ষাবস্থা আছে কিনা। কারণ মিয়ানমার তো আমাদের কাছে চাল রপ্তানি করছে, তো চাল যদি রপ্তানি করে, তাহলে দুর্ভিক্ষ অবস্থা থাকলো কোথা থেকে? এই যে এখন গরু আসতেছে সমানে,
মিয়ানমারের গরু যদি বাংলাদেশে না ঢোকে, বাংলাদেশের আমরা বলছি মুখে মুখে, কিন্তু বাস্তবতা হলো প্রতিদিন অন্তত হাজার হাজার গরু ঢুকছে মিয়ানমার দিয়ে। তো তার দুর্ভিক্ষ অবস্থা কোথা থেকে আসলো? কাজে এই যে আমাদেরকে একটা মানে তৈরি করে কাজটা করা হচ্ছে, এইগুলো সম্পূর্ণ ভুল। কারণ এই সরকারের একটা এজেন্ডা আছে, সেটা তাকে বাস্তবায়ন করতে হবে। এবং সেই বন্দর, এই করিডোর, এখন আগে আমরা ছিলাম হলো একটা এই যে আমাদের দাদাদের, এখন আমরা হলো ব্রোদের হয়ে গেছে। ব্রোদের বাস্তবায়ন করতে হচ্ছে। আমার আরাকানের সাথে আমার মূল বিষয়, আমার রোহিঙ্গাকে ফেরত নিতে হবে। কিন্তু এই ব্যবস্থার ভিতরে রোহিঙ্গারা ফেরত যাবে তার গ্যারান্টি কি? আসেন আমরা মিয়ানমারের সাথে চুক্তি করি, আরাকানের মির সাথে চুক্তি করি, আমরা একটা করে চালান দিব, তারা 50,000 করে রোহিঙ্গা ফেরত নেবে। তারা চুক্তি করি, সেটা তো হবে না, সেটা তারা কখনোই করবে না। কারণ আরাকান আর্মি সবচেয়ে বেশি মূলত রাখাইন অধ্যুষিত, তারা 969 উইথাকুর যে চরম বুদ্ধিস্ট কমিউনিস্ট সংগঠন, মেইনলি যখন মিয়ানমার এই যে রাখাইনে যে মুসলিমদের উপর যে নির্যাতনটা হয়, এটা তখনকার বুদ্ধিস্ট রাখাইনরা করেছে। আর্মি হয়তো একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু মূল নির্যাতনটা তারা করেছে। রোহিঙ্গাদের ফেলে আসা জমি, তাদের বাড়ি ঘর, দোকানপাট, পুকুর সব ওই রাখাইনরা দখল করেছে। শুধু তাই না, পার্বত্য চট্টগ্রাম থেকে, যেহেতু ওদের লোকজন কম আছে, পার্বত্য চট্টগ্রাম থেকে অসংখ্য লোক, ট্রাইবাল লোক নিয়ে গেছে, সেখানে নিয়ে তাদের বসতি করা হয়েছে। এবং তারা আরাকান আর্মিতে যুদ্ধ করছে, অন্তত 500 অধিক পার্বত্য চট্টগ্রামের আরাকান আর্মিতে যুদ্ধ করছে। এবং তারা যখন বাংলাদেশের ভিতরে ঢোকে, তারা মানে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে, বাংলাদেশি এনআইডি ব্যবহার করে, মিয়ানমারে গেলে মিয়ানমারের ব্যবহার করে। তো কাজেই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি না বুঝে কথা বলি, এইটা দিলে আমাদের যে অবস্থাটা হবে, আপনি এই যে ডিপি ওয়ার্ল্ডের এখানে দেবে, এই বন্দরে থেকে মাল খালাস হবে, তারপরে আপনি পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের ভিতর দিয়ে গুন্দুম দিয়ে আপনি ওখানে পাঠাবেন। এটা কি এত সহজ? মিয়ানমার সরকার কি এটা অ্যাকসেপ্ট করেছে? আপনি কিভাবে এটা করতে চাচ্ছেন? তার মানে হলো যে এইখানে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, যেটা বার্মা অ্যাক্টের পার্ট, সেটা বাস্তবায়ন করার একটা এজেন্ডা নিয়ে আপনারা এখানে কাজ করছেন। তা না হলে এই দেশের জনগণ, এই দেশের রাজনৈতিক দলগুলো, আমাদের এই যে আলেম সমাজ, এনায়েতুল্লাহ আব্বাসী, হেফাজতে ইসলাম এবং অন্যান্য সংগঠন সবাই এই করিডোরের বিপক্ষে বলেছে। তারপরেও সরকার এই জায়গা থেকে এক চুলো সরে নাই, শুধু ব্যাখ্যাটা চেঞ্জ করেছে, শুধু নামটা চেঞ্জ করেছে। হ্যাঁ, এতে আসলে আমরা আসলে প্রচন্ড রকম ভাবে বিপদের মধ্যে আছি। আমি এখানে যারা উপস্থিত আছেন, এনায়েতুল্লাহ আব্বাসী, হেফাজতে ইসলাম, তারপরে এখানে তারেক সাহেব আছেন আমজনতার, আমি সবাইকে বলি, আমাদের সামনে একটা ভয়াবহ বিপদ। সেই বিপদটা আমার সার্বভৌমত্বের সংকট। সেই বিপদটা আমার একটা ছোট্ট পয়েন্ট আমি মিস করেছি, সেটা হলো যে সেন্ট মার্টিন, শেখ হাসিনা, সেন্ট মার্টিন। আমরা যে আপনারা জানেন যে শেখ হাসিনার সময় আমরা সমুদ্র বিজয় উৎসব করেছিলাম না, বেসিক্যালি হাজার হাজার একর সমুদ্র সীমা আমরা শেখ হাসিনার সময় হারিয়েছি। শেখ হাসিনা তালপট্টি দ্বীপ বলা হয় যে ডুবে গেছে। আপনি এখন গুগলে সার্চ করেন নিউ মুরদ্বীপ লিখে, আপনি সেখানে পাবেন শেখ হাসিনা তালপট্টি দ্বীপ ইটলসে আবেদনই করে নাই, এটা ইন্ডিয়াকে ছেড়ে দিয়েছে। আর ভারতের কালাদান প্রজেক্ট সিটুয়েতে, যেহেতু এই কালাদান প্রজেক্টটা ইন্ডিয়ান প্রজেক্ট, ওইটা বাস্তবায়ন করার জন্য সে রায় হয়েছে এইভাবে। আমরা যেটা আগে সোজা এইভাবে খেতাম, এটা এখন এইভাবে চলে গেছে। ফলে আমরা ডিপ সি পোর্টে, মানে গভীর সমুদ্রে গিয়ে আমরা আটকে গেছি। তখন ইটলসে বলা হয়েছে যে আমরা কি একটা দেশকে এভাবে আটকে দেব? বলা হয়েছে না, যেখানে আমরা গভীর সমুদ্র বন্দরে আটকে গেছি সেখানে উপরে পানির সার্বভৌমত্ব থাকবে, কিন্তু নিচে মৎস্য সম্পদ এবং খনিজ সম্পদ, অর্থাৎ মাটির সার্বভৌমত্ব এবং পানির সার্বভৌমত্ব, সেটা মিয়ানমার এবং ইন্ডিয়া ভোগ করবে। এই যে আমাদেরকে বলে মানে আলোক উৎসব, তারপরে যে সমুদ্র বিজয় উৎসব আমরা করেছি, কিন্তু আমরা আসলে খতিয়ে দেখি নাই কি অবস্থা হয়েছে। আজকে যখন এই যে প্রশ্নটা এসছে যে এখানে ঘাঁটি হবে, তখন চায়না মিয়ানমারকে দিয়ে সমুদ্র আমাদের সেন্ট মার্টিন এটা তাদের ম্যাপের ভিতর ঢুকিয়ে দিয়েছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা শুধু প্রতিবাদ করতে চাই, কারণ মিয়ানমার জানে বাংলাদেশের কিছু করার ক্ষমতা নাই।
ইন্ডিয়া প্রতিদিন পুশিং করছে, আমরা প্রতিবাদ করছি, কারণ ইন্ডিয়া জানে এই প্রতিবাদ ছাড়া আমাদের আসলে আর কিছু করার নাই। আপনি খেয়াল করে দেখেন, চায়না কিন্তু একই কাজ করছে, অরুণাচলকে তাদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তারা ওইখানে কন্টিনিউয়াসলি নিচ্ছে, কারণ চায়না জানে ইন্ডিয়া কিছুই করতে পারবে না। আমাদের ওই ইন্ডিয়া চায়না বর্ডারে যেটা খাচ্ছে সেই একই কাজটা আমাদের করছে। কাজে আমাদেরকে যদি সত্যিকার পক্ষে রোহিঙ্গাদেরকে ফেরাতে হয়, একটাই রাস্তা, মিয়ানমারকে বোঝাতে হবে রোহিঙ্গা এখান থেকে না গেলে, এখানে রাখলে তোমাদের জন্য, আমার থেকে তোমার সমস্যা বেশি, তোমার বিপদ বেশি, যেটা জিয়াউর রহমান বুঝিয়েছিলেন এবং জিয়াউর রহমানের বার্তার পরে 6 মাসের মধ্যে সমস্ত রোহিঙ্গা ফেরত নিয়ে গেছেন। আপনাকে আপনার শক্তি অর্জন করতে হবে, এই রোহিঙ্গা ব্যবহার করেই আপনাকে মেকানিজম তৈরি করতে হবে। যখন মিয়ানমার দেখবে, যখন আরাকান আর্মি দেখবে যে এই রোহিঙ্গা এখানে থাকলে তার জন্য বেশি বিপদ, সে নিজেই নিয়ে যাবে। এটা ছাড়া আর কোনো পথ নাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেহেদী হাসান পলাশ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ এবং ইনসাইটফুল আলোচনার জন্য। উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে বসে থাকার জন্য। আমাদের অনুষ্ঠানটি ইনশাল্লাহ আমরা 5:30টার মধ্যে শেষ করে দিব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্কলার্স ফোরাম বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মুফতি মঞ্জুর হোসেন সাহেব, তিনি আছেন। এছাড়া এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন, আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হেফাজতুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা আম্মা বা'দ। স্টুডেন্ট ফর সেভিয়েটির কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও প্রেস বিভাগের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট আলেম দ্বীন, স্কলার ও গবেষক আল্লামা জনাব মৌলানা এনায়েতুল্লাহ ভাই সাহেব, উপস্থিত আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত সমাবেত ভাইয়েরা, আসলে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা পার্ট নিয়ে দীর্ঘ আলোচনা প্রয়োজন। যাই হোক, তারপর আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র ভাইদেরকে যারা এই বিষয়গুলো নিয়ে আসছে। কেউ নাকি সামনে আসতে হয়, তারা আনছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমাদের একটা ইমানি বিষয় আমি আপনাকে স্পষ্ট করতে চাই। মুসলিম শাসিত কোনো রাষ্ট্রের 1 ইঞ্চি মাটিও যদি আঘাতপ্রাপ্ত হয়, প্রত্যেকটা ইঞ্চি মাটির হেফাজত করা মুসলমানের ইমানি দায়িত্ব। অতএব এটা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এখানে 1 ইঞ্চি মাটিও আমরা কি কারো হাতে জিত দিব না, এটা আমার ঠিক থাকতে হবে। এরপরে পুরো জাতিকে ঐক্য থাকতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে করিডোর দেওয়া হবে। করিডোর কাকে দিবেন, কার জন্য? বলা হচ্ছে মানবিক কারণ। মানবতা কাকে, কার জন্য মানবিক সাহায্য আসে? যে ক্ষতিগ্রস্ত বেশি সে, না মধ্যম অবস্থা আছে, না বেশি সবের সুখ তার জন্য। আর এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রোহিঙ্গা, যারা শরণার্থী হয়ে আমাদের দেশে আসছে। তো মানবতা তাদের পক্ষে যাবে না তাদেরকে তাদের পক্ষে যাবে? আমি এটা কোন মানবতা বুঝতে আসলাম। আর এখানে সংখ্যাগরিষ্ঠ নাগরিক যারা এই দেশে ফিরে আসছে এবং ওখানে আছে রোহিঙ্গা মুসলিম নাগরিক, সংখ্যাগরিষ্ঠ তারা এখানে আসছে। আমাদের করণীয় কি হতে পারে? বাংলাদেশ 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ থেকে ভারতে আমাদের অনেক ভাইয়েরা গিয়েছিল। তখন ভারত কি করেছিল? তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে আমাদের স্বাধীনতা আমাদেরকে সাহায্য করছে। অনুরূপভাবে যদি জাতিসংঘ করতে চায় মানবিক কারণে, আমাদের রাষ্ট্রের সাথে এবং আমাদের সেনাবাহিনীর সাথে কথা বলে তাদের মাধ্যমে রোহিঙ্গা যারা শরণার্থী আসছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। এখানে আরেকটি গোষ্ঠী, সে সরকার নয় এবং কি সে ক্ষতিগ্রস্ত নয়, যারা আর্মি, তারা একটা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সাহায্য দিবে, এটা কোনো মানবিক কারণ। এখানে
ডাল মে কুছ কালা হয়, এখানে কোনো একটা বিষয় আছে, বুঝতে হবে। পাশাপাশি আরাকানের মুসলমানরা এখানে ফিরে আসছে, ওদের পক্ষে যে লোক আছে আতাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত তাকে গ্রেফতার করা হচ্ছে। এখানে আমাদের বুঝা আসে না, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। আমার কথা হলো, বর্তমান সরকার সংস্কারের দোহাই দিয়ে আমরা আমাদেরকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি। সংস্কার কোথায় করবেন এটা আগে দেখতে হবে। সংস্কার করতে হবে এমার্জেন্সি বিষয়গুলো, এটা এমার্জেন্সি সরকার। এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার দরকার, এটা নিয়ে বসেন বারবার, এটা নিয়ে দেরি হচ্ছে। এই দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতার জন্য মানুষ হাজার মাসকে মাস বছরকে বছর জেল থাকতে হয়, এটা নিয়ে সংস্কার করেন। এই দেশের বাংলাদেশে আমাদের সন্ত্রাস বিরোধী আইনের যে অপব্যবহার হয়েছে তা নিয়ে সংস্কার করেন। এগুলো না করে মিয়ানমারের বিষয় নিয়ে আমাদেরকে মাথা ঘামাতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আরেকটা বিষয় এখানে উঠে আসছে আমাদের চট্টগ্রামের জন্য। আমি বাড়ির চট্টগ্রাম হয়তো আমি খুব চিন্তিত বেশি, কোন দিকে যাব, পাসপোর্ট নিয়ে এদিকে আসতে হবে না ওদিকে বুঝতেছি না এখন আগামী দিয়ে আমাদের কি অবস্থা হবে। আমাদের বাড়ির চট্টগ্রাম মাঝখানে হাঁটা দাঁড়িয়ে আমরা কোন দিকে যাবো বুঝতেছি না, আমরা বিশঙ্কিত বেশি আরো। এখন বাংলাদেশের রেলওয়ে তো সবচেয়ে কি ক্ষতিগ্রস্ত, বিমান ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের বিমান বাহিনী, বিমান এবং কাতারের বিমান একসাথে একই বছর শুরু হয়েছে। ওরা কি বিশ্বে এখন অর্থনৈতিক বা উন্নতি করছে, আমার তার অবস্থা খারাপ। এগুলো নিয়ে ব্যবসার চিন্তা নাই, যেখানে কিছু লাভ হচ্ছে ওটা নিয়ে চিন্তা ভাবনা। এখানে অবশ্যই কিছু আছে, এটা এগুলো যে সংস্কার দায়িত্ব এই সরকারের নয়, এটার জন্য। আর আমার দেশে সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার করা দরকার, আমাদের দেশের কোনো স্থায়ী পররাষ্ট্রনীতি নাই। এখন সময় আছে সরকারের প্রত্যেক দলের প্রতিনিধিকে নিয়ে, জনগণকে নিয়ে একটা স্থায়ী পররাষ্ট্রনীতি। আমেরিকার সাথে কি সম্পর্ক হবে, ইসরায়েলের সাথে কি হয়েছে, কি হওয়ার সম্ভাবনা আছে, ইন্ডিয়ার সাথে কি হবে, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো নাই। শুধু আমাদের মায়ানমার, 2 নম্বর আসছে কি আমাদের চট্টগ্রামের পোর্ট, 3 নম্বর আসছে আমাদের কি সেন্ট মার্টিনে অতীতে অনেক পর্যটক যেত, আমরা শুনতাম, এখন তো সেন্ট মার্টিন খবর নেই। ইতিমধ্যে একবার দেখেছেন কিছুদিন আগে বার্মা দাবিও করছে, ওদের এটা করছিল সেন্ট মার্টিনকে। এগুলোর মধ্যে আমরা খুব শঙ্কিত। অতএব সরকারকেও বলবো যে সরকার যেন এগুলো নিয়ে, যেগুলো স্থায়ী বিষয় এগুলো স্থায়ী সরকার করবে, অস্থায়ী বিষয় যেগুলো দ্রুত করা দরকার সেগুলো নিয়ে কি সংস্কার করুক, আমাদের আপত্তি নেই। এবং দ্রুত সময় সংস্কার করে যার দায়িত্ব তাকে বুঝাই দেওয়া হোক। পাশাপাশি আমি আরেকটি বিষয় এখানে আমি অনেককে দিয়েছি, আমার পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য দেশ একটা, পাহাড় সমতল রাষ্ট্র একটা, কিন্তু আইন 2টা। পাহাড়ের যে পরিমাণ, পার্বত্য অঞ্চলের যে লাগামহীন বৈষম্য আছে সিদ্ধান্তের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, অনুদান সব ক্ষেত্রে, পুষ্টির ক্ষেত্রে, এমনকি কোনো বাঙালি গিয়ে পাহাড়ি অঞ্চলে কোনো জায়গা কিনতে পারবে না, আর তারা পুরো বাংলা যে কোনো জায়গা কিনতে পারবে পাহাড়ি আছে। আমরা কি নাগরিক না? এরকম অনেকগুলো বৈষম্য সুলভ আছে, এগুলো সংস্কার করবে। আমি বলতে সুলভ একটাই, পাহাড় সমতল এক দেশ, বৈষম্যের দিন শেষ, সবাই সমান। ওরা আমাদের এখানে আসে, এখানে পাহাড় থেকে আসে চাকরি করবে, কোটা নিয়ে পড়বে, আর আমরা পাহাড়ে গিয়ে পড়তেও পারবো না, কোটা নিয়ে ব্যবসা করতে পারবো না। কোনো বাঙালি যে ওখানে ব্যবসা করে তাদের জন্য ট্যাক্স আছে, আর কোনো পাহাড়ি সমতল আসে ব্যবসা করে তাদের জন্য ট্যাক্স দেয়। একটা এইটা কোন দলে গাঁজাখুরি বিশ্বাস নীতিমালা বোঝা আসে না। ওই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে জাতির নেতৃত্বকে মাথায় নিতে হবে। এখানে আরেকটা বিষয় আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের যারা আমরা সবসময় থাকতেছি, থাকার আশাও রাখি এবং থাকার সিদ্ধান্ত আছে, তাদেরকে না নিয়ে এখানে যারা বিদেশে খেয়ে বিদেশে থেকে বিভিন্ন নতুন নতুন কি নীতি ইঞ্জেকশন দিবেন, আমাদেরকে পুশ করবেন, আর আমরা আপনাদের ইঞ্জেকশন পুষে পরামর্শ লাফাই উঠব, এটা ভুল সিদ্ধান্ত। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সবগুলো বিদেশি দিয়ে সম্ভব না, আমরা আমাদের দেশে থাকতে হবে। আমি যে কথা পূর্বে বলছি এটা আবার বলছি, যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব, নিরাপত্তা দেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। অতএব আমরা এই দেশের নিরাপত্তার সাথে, স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে জান দিতে প্রস্তুত, যে কোনো মূল্যে ইনশাল্লাহ। কিন্তু
এই দেশের সরকার এবং সেনাবাহিনী দুইটা আমাদের জাতীয় শক্তি, এই শক্তিকে বিভক্ত করে এই দেশকে দুর্বল করার চেষ্টা করলে ইনশাআল্লাহ জনগণ মাঠে আবার নামবে, ঐক্যবদ্ধ থাকে রেখে এই দেশ রক্ষা করবে ইনশাআল্লাহ। এবং আমার